হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে সমতলে আলোর প্রতিসরণ। এই সংক্রান্ত আমরা একটা ক্লাস অলরেডি করিয়ে ফেলেছি। সেই ক্লাসটা আমাদের চ্যানেলেই রয়েছে। যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। সেই ভিডিওটা আগে দেখে আসবে, তারপরে এই ক্লাসটা কিন্তু শুরু করবে। আর একটা কথা বলে রাখি, এর আগে আমরা সমতলে আলোর প্রতিফলন এবং বক্র বা গলীয় তলে আলোর প্রতিফলন সম্পর্কে ক্লাসগুলো কিন্তু করিয়ে ফেলেছি। সেই ক্লাসগুলো কিন্তু আমাদের এই চ্যানেলেই রয়েছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। না দেখে থাকলে তোমরা কিন্তু দেখে আসবে, ঠিক আছে? দেখো, আজকের যে জিনিসটা আমরা প্রথমে আলোচনায় আসবো সেটা হচ্ছে যে প্রতিসরণের জন্য আলোক রশ্মির চ্যুতি, ঠিক আছে? প্রতিসরণের জন্য আলোক রশ্মির চ্যুতি বা ডেভিয়েশন, ঠিক আছে? দেখো, প্রতিসরণের জন্য আলোক রশ্মির চ্যুতি বলতে কি বোঝাতে চাইছি ছবিটা আঁকলে বুঝতে পারবে। দেখো, আমি মনে করলাম এই হচ্ছে আমার একটা বিভেদতল, ওপরে আমার একটা মাধ্যম রয়েছে যেটা হচ্ছে আমার লঘু মাধ্যম, আর নিচে একটা মাধ্যম রয়েছে যেটা হচ্ছে আমার ঘন মাধ্যম, ঠিক আছে? এর ওপরে আমি একটা অভিলম্ব অঙ্কন করে ফেললাম, এটা হচ্ছে আমার অভিলম্ব, ঠিক আছে? এটা কি হয়ে গেল? অভিলম্ব। এবারে দেখো, এই অভিলম্বটা মনে করো যে আমার এম আর এটা হচ্ছে এম ড্যাশ, ঠিক আছে? আচ্ছা, লঘু মাধ্যমে একটা রশ্মি গিয়ে কোথায় পড়লো না হচ্ছে এই বিভেদ তলে পড়লো। লঘু মাধ্যম থেকে একটা রশ্মি গিয়ে বিভেদ তলে পড়লো। এবারে যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে এখানে যে আপতন কোণটা তৈরি হবে, অর্থাৎ আপতন কোণটাকে আমি মনে করলাম আই। এই যে আপতন কোণটা তৈরি হবে, প্রতিসরণ কোণের মানটা কিন্তু আপতন কোণের থেকে ছোট হয়ে যাবে। কেন না? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেত তাহলে কোণটার মান বড় হতো। এই সংক্রান্ত যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা আগের ক্লাসে দিয়েছি, সেটা একটু দেখে আসতে পারো, ঠিক আছে? যাই হোক, দেখো এখানে হচ্ছে, দেখো আমার কোণটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল, অর্থাৎ এটা হয়ে গেল আমার আর কোণ বা প্রতিসরণ কোণ, ঠিক আছে? আমি নাম দিয়ে দিই, মনে করো এটা এ, এটা মনে করো ও, আর এটা মনে করো বি, ঠিক আছে? এবার দেখো চ্যুতি কাকে বলে, আলোক রশ্মির চ্যুতি কাকে বলে। এবারে খেয়াল করো, যদি এখানে আমার এই দুটো মাধ্যম না থাকতো, অর্থাৎ এই বিভেদ তলটা না থাকতো, তাহলে রশ্মিটা কি করতো? রশ্মিটা যেই পথে এসেছিল ওই পথে সোজা বেরিয়ে যেত, এখানে কোনো বাঁকতো না, ঠিক আছে? তাহলে রশ্মিটা সোজা বেরিয়ে গেলে এইভাবে কিন্তু সোজা ওটা হচ্ছে এইভাবে বেরিয়ে চলে যেত, তাই তো? এইভাবে সোজা বেরিয়ে চলে যেত। মনে করো এটাকে আমি মনে করলাম সি। তাহলে দেখো, যদি আমার এই দুটো মাধ্যম না থাকতো, একটা মাধ্যম দিয়ে আলোক রশ্মি যেত, অর্থাৎ এই বিভেদ তলটা না থাকতো, তাহলে রশ্মিটা কিন্তু বাঁকতো না, রশ্মিটা এই সোজা পথে অর্থাৎ এ ও সি বা এ সি সরল রেখা বরাবর চলে যেত। এবারে এই দুটো মাধ্যম থাকার জন্য রশ্মিটা কি হয়েছে? আমার হচ্ছে ও সি পথে না গিয়ে ও বি পথে চলে গেছে, তাই তো? তাহলে দেখো, এই চ্যুতি কাকে বলে না হচ্ছে এই আলোক রশ্মিটা যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল আর যে পথ দিয়ে গেছে, সেই তার মাঝখানের যে কোণটা, এটাকে আমরা চ্যুতিকোণ বা ডেল্টা কোণ বলবো, ঠিক আছে? তাহলে চ্যুতিকোণ কাকে বলে? না, যদি কোনো মাধ্যম না থাকতো তাহলে আলোক রশ্মিটা সোজা পথে বা সরল রেখা বরাবর চলে যেত। দুটো মাধ্যম থাকার জন্য আলোক রশ্মিটা বেঁকে যায়, ঠিক আছে? আলোক রশ্মিটা যত ডিগ্রি কোণে বেঁকে যাবে সেই কোণটাকে আমরা বলবো চ্যুতিকোণ, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমি লিখে ফেলছি, দেখো আমার যেটা হচ্ছে এ ও এম কোণ, ঠিক আছে? এ ও এম কোণ এ ও এম সমান এটা কি? এটা হচ্ছে আমার আপতন কোণ, ঠিক আছে? কি কোণ? আপতন কোণ। এবং এর মান কত? আমি মান হচ্ছে আই ধরেছি, তাহলে এ ও এম কোণ সমান হচ্ছে আপতন কোণ আই, ঠিক আছে? তারপরে দেখো এম ড্যাশ ও বি, ঠিক আছে? এম ড্যাশ ও বি, এই কোণটা হচ্ছে আমার কি? প্রতিসরণ কোণ। এই কোণটা কি? প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ সমান, দেখো আমি কি লিখেছি? আর লিখেছি, তাহলে প্রতিসরণ কোণের মান কত? আর, ঠিক আছে? এইবারে দেখো, আমাকে চ্যুতিকোণ যেটা বের করতে হবে, চ্যুতিকোণ, ঠিক আছে? চ্যুতিকোণ কোনটা? চ্যুতিকোণটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করব। ডেল্টা সমান, দেখো চ্যুতিকোণ কোনটা না? বি ও সি কোণ, ঠিক আছে? তাহলে কোণ কত হয়ে যাবে? কোণ বি ও সি, চ্যুতিকোণ, ঠিক আছে? দেখো, কোণ বি ও সি মানে আমি কি লিখতে পারি? এম ড্যাশ ও সি কোণ মাইনাস এম ড্যাশ ও বি কোণ। মানে এই পুরো কোণটা থেকে যদি আমি এই ছোট কোণটা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি চ্যুতিকোণ বড় থাকবে, ঠিক আছে? তাহলে কোণ দেখো এম ড্যাশ ও সি কোণ মাইনাস কোণ এম ড্যাশ ও বি কোণ, তাহলে এম ড্যাশ ও বি কোণ
সমান দেখো এইবার জিনিস খেয়াল করো, এইটা আমার এ ও সি, এটা বা এ সি, এটা স্ট্রেট লাইন, তার মানে এটা যদি আই হয় এই পুরোটা কত হবে, এই পুরোটাও কত হবে, আই হবে, ঠিক আছে। তার মানে দেখো আমার হচ্ছে কোণ এ ও এম, কোণ এ ও এম সমান কত আই, এইটাই আবার কোনটা এম ড্যাশ ও সি কোণ, তাই তো, তাহলে এম ড্যাশ ও সি কোণ, ঠিক আছে। তাহলে দেখো এম ড্যাশ ও সি কোণের মান কত আই, আই লিখে ফেললাম, মাইনাস দেখো এম ড্যাশ ও বি, এম ড্যাশ ও বি মানে কোনটা আর কোণ, ঠিক আছে, তাহলে আই মাইনাস আর, তাহলে ডেল্টা সমান কত বেরোলো না আই মাইনাস আর, এটাই হলো তোমার কিন্তু চ্যুতিকোণ, ঠিক আছে, এটাই হলো চ্যুতিকোণের রাশিমালা। এবারে দেখো এখানে দুটো কেস আছে। ফার্স্ট কেস হচ্ছে যদি আলোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম মানে এই কেসটা, লঘু মাধ্যমে আইয়ের মান বড় আর ঘন মাধ্যমে কি আর এর মান ছোট, অর্থাৎ এখানে কি হবে আইয়ের মান বেশি হবে আর এর মান কম হবে, তখন ডেল্টা সমান কত হবে আই মাইনাস আর, যেটা তোমার উপরের এক্সপ্রেশনে বেরোলো, ঠিক আছে। যদি আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে কোথায় যায়, লঘু মাধ্যমে যায়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আইয়ের মান কম আর এর মান কি হবে বেশি হবে, সেক্ষেত্রে ডেল্টা সমান কত হবে আর মাইনাস আই, ডেল্টা সমান কত হবে আর মাইনাস আই, ঠিক আছে। আরেকটা কেস দেখো 3 নম্বর কেস, যদি লম্ব আপতন ঘটে, ঠিক আছে, আলোক রশ্মির লম্ব আপতন ঘটে বা আপতন ঘটে, লম্ব আপতন মানে কি, মনে করো এই হচ্ছে আমার বিভেদ তল, ঠিক আছে, এই হচ্ছে আমার অভিলম্ব, এই অভিলম্বের সঙ্গে আলোক রশ্মিটা লম্বভাবে পড়লো, তার আলোক রশ্মিটা কি হবে বাঁকবে না, সোজা ওই কি হবে সোজা পথে বেরিয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো আই ইজিক্যাল টু, সেক্ষেত্রে কি হয়ে যাবে আই ইজিক্যাল টু কত হয়ে যাবে আর ইজিক্যাল টু কত ডিগ্রি হবে 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে ডেল্টা সমান আমার কত ছিল আই মাইনাস আর, মানে ডেল্টা সমান কত হয়ে যাবে না 0 কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চ্যুতিকোণের রাশিমালাটা এই পর্যন্ত আমাদের হয়ে গেল, ঠিক আছে। আশা করি চ্যুতিকোণের রাশিমালাটা বুঝতে পেরেছো। আমি সরে যাচ্ছি, একবার স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা পরবর্তী আলোচনায় চলে আসবো, ঠিক আছে। দেখো আমরা চলে আসছি আমাদের পরবর্তী আলোচনাতে, যা হচ্ছে সমান্তরাল ফলকের ভেতর দিয়ে আলোর প্রতিসরণ, ঠিক আছে। সমান্তরাল ফলকের ভেতর দিয়ে যদি আলোর প্রতিসরণ ঘটে, সেক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি ঘটে কিনা আমরা সেটা এবারে দেখবো, ঠিক আছে। মনে করো আমার কাছে কাঁচের একটা হচ্ছে রয়েছে, কাঁচের একটা স্ল্যাব রয়েছে, ঠিক আছে, বা কাঁচের একটা ফলক রয়েছে, ঠিক আছে। এবারে এই কাঁচের ফলকে ধরো মনে করো আমার এদিক থেকে রশ্মি, এটা হচ্ছে আমার অভিলম্ব এখানে, আর এটা হচ্ছে আমার এই তলের অভিলম্ব, আমি মনে করলাম, ঠিক আছে। এবারে দেখো একটা রশ্মি আলোক রশ্মি এসে এইখান থেকে এইভাবে কোণ করে হচ্ছে কোথায় পড়লো না এই হচ্ছে এই বিন্দুতে পড়লো। এবারে যেহেতু এটা হচ্ছে কি গ্লাস বা কাঁচ আমি বললাম, ঠিক আছে, ওপরে কি রয়েছে বায়ু মাধ্যম, নিচেও কি রয়েছে আমার বায়ু মাধ্যমই রয়েছে, ঠিক আছে। এবারে দেখো এখান থেকে আলোক রশ্মি এসে পড়লো, যেহেতু বাতাস কি লঘু মাধ্যম আর কাঁচ কি ঘন মাধ্যম, সেহেতু কোণটা একটু ছোট হয়ে গেল, ঠিক আছে, ছোট হয়ে গেল, মনে করো এইভাবে ছোট হয়ে গেল, ঠিক আছে, ছোট হয়ে গিয়ে এখানে এসে পড়লো, ঠিক আছে, ছোট হয়ে গিয়ে ওখানে এসে পড়লো। এবারে এখানেও একটা অভিলম্ব থাকবে, মনে করলাম সেই অভিলম্বটা হচ্ছে এটা, এই অভিলম্ব থাকলো, ঠিক আছে। পড়ার পরে রশ্মিটা পুনরায় কি হবে এখান থেকে বাইরে কিন্তু বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে মনে করো আমি নাম দিয়ে দিচ্ছি, এটা ধর মনে করো এম, এটা মনে করো ও, এটা মনে করো আর, এটা মনে করো হচ্ছে এ, এটা হচ্ছে ধরো বি, আর এটা হচ্ছে সি, ঠিক আছে, বি আর সি, ঠিক আছে। আর এই হচ্ছে আমার চিত্র, বিটাকে নিচের দিকে লিখি, এই হচ্ছে আমার চিত্র। এবারে দেখো আলোক রশ্মি তাহলে কাঁচ থেকে বাতাস থেকে কাঁচে প্রবেশ করলো, সেখান থেকে পুনরায় আবার কোথায় বেরিয়ে গেল বাতাসে বেরিয়ে গেল। তাহলে এখানে আলোক রশ্মির কতটা কি চ্যুতি ঘটছে সেটা এবার আমরা খেয়াল করব। দেখো এইখানটা হচ্ছে আমি মনে করলাম আপতন কোণ কত না I1, কত I1, প্রতিসরণ কোণ কত R1, এখানে যে কোণটা আপতিত হয়েছে সেটা মনে করলাম আমি R2, আর এখানে যে কোণটায় বেরিয়ে গেছে সেটা মনে করলাম I2, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো অর্থাৎ ও বিন্দুতে আপতন কোণের মান কত I1, প্রতিসরণ কোণের মান কত R1, আর বি বিন্দুতে আপতন কোণের মান কত R2, প্রতিসরণ কোণের মান কত I2, ঠিক আছে। তাহলে এবারে দেখো যদি আমি করি, আমরা দেখো স্নেলের সূত্র পড়ে এসেছিলাম, স্নেলের সূত্র কি পড়েছিলাম এ মিউ বি সমান কত সাইন আই বাই সাইন আর, স্নেলের সূত্র আমরা পড়ে এসেছি। এখানে আমরা স্নেলের সূত্রটাই অ্যাপ্লাই করব। মনে করছি আমি বাতাসের হচ্ছে প্রতিসরাঙ্ক কত না মিউ এ, গাছের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ জি, ঠিক আছে। তাহলে দেখো এ মিউ জি, ওখান থেকে আমরা কি পাবো এ মিউ জি সমান কত সাইন ও বিন্দুর জন্য I1 বাই কত হবে সাইন R1, তাহলে সাইন I1 বাই সাইন R1
তুমি এখানে এই নিচের ছবিটা ভুলে যাও, তাহলে শুধুমাত্র একবার প্রতিসরণ ঘটেছে, তাহলে এ বাতাস থেকে হচ্ছে কাছে আসছে, এ মিউ জি সমান সাইন I1 বাই সাইন R1, ঠিক আছে। নেক্সট দেখো এবার ওপরের পার্টটা ভুলে যাও, নিচের পার্টটা মনে করো, কাছ থেকে বাতাসে, তাহলে জি মিউ এ, তাহলে জি মিউ এ সমান কত হবে সাইন R2 বাই সাইন I2, তাহলে কত হয়ে গেল সাইন R2 বাই সাইন হচ্ছে I2, ঠিক আছে, সাইন কত I2। এবারে দেখো আমরা জানি যে এ মিউ বি সমান কত হয় না 1 বাই বি মিউ এ হয়, তাই তো। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি এ মিউ জি সমান কত 1 বাই জি মিউ এ লিখতে পারি, ঠিক আছে। এবারে দেখো এ মিউ জি মান কত না সাইন I1 বাই সাইন কত R1, ঠিক আছে, সমান দেখো 1 বাই জি মিউ এর মান কত সাইন R2 বাই সাইন কত I2। দেখো ভাগ আকারে আছে, উল্টে যাবে, কত হবে সাইন I2 বাই সাইন কত R2, ঠিক আছে। তাহলে কত বেরোলো আমার কাছে না সাইন I1 বাই সাইন R1 সমান সাইন I2 বাই সাইন কত না R2। এবার একটা জিনিস খেয়াল করো, এখানটাতে ছবিতে দেখো, ছবি থেকে আমরা বুঝতে পারছি R1 এর মান যতটা R2 এর মান ততটা। তুমি বলবে কেন? দেখো এই যে এই দুটো অভিলম্ব কি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এরকম একটা অভিলম্ব, আর এদের ছেদক তো এইটা, তার মানে এই কোণটা যত হবে এই কোণটা কি হবে একই হবে, সেটাই আমরা বলছি যে R1 সমান কি R2। তাহলে চিত্র অনুযায়ী এখানে লিখতে পারো চিত্র অনুযায়ী কি হবে, চিত্র অনুযায়ী R1 সমান R2 হয়ে গেল। তাহলে R1 সমান যদি R2 হয়ে যায় তাহলে সাইন R1 সমান কত হবে সাইন R2 হয়ে যাবে। তাহলে সাইন R1 সমান কত হয়ে গেল সাইন R2। তাহলে সাইন R1 আর হচ্ছে সাইন R2 সমান হয়ে গেল। এখান থেকে আমি কি লিখতে পারি সাইন I1 সমান কত সাইন I2। এখান থেকে আমি লিখতে পারি দেখো I1 সমান কত I2, অর্থাৎ I1 কোণটা যতটা I2 কোণ ততটা, অর্থাৎ এক্ষেত্রে আলোক রশ্মির কোনো রকম কিন্তু চ্যুতি ঘটবে না। তাহলে সমান্তরাল ফলকের ভেতর দিয়ে যদি আলোর প্রতিসরণ ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু আলোক রশ্মির কোনো প্রকার চ্যুতি ঘটবে না, সেটা আমি প্রমাণ করে ফেললাম। দেখো প্রথম যে আপতন কোণটা ছিল I1 আর লাস্টে যে প্রতিসরণ কোণটা ছিল I2, দুটোর মান কিন্তু সমান বেরিয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে সমান্তরাল ফলকের ভেতর দিয়ে আলোর প্রতিসরণ ঘটলে আলোর কোনো রকম চ্যুতি ঘটবে না। তবে ঠিক এখানে কি ঘটবে, আলোটার হচ্ছে পার্শ্ব সরণ ঘটবে। পার্শ্ব সরণ মানে কি, দেখো যদি কাঁচের ফলকটা না থাকতো আলোক রশ্মিটা এই যে পথে এসেছিল এ ও পথে এইভাবে সোজা এখান থেকে বেরিয়ে যেত, কিন্তু আলোক রশ্মিটা গেছে কোনটা দিয়ে না RC পথে, তার মানে পাশাপাশি রশ্মিটা একটু নিচের দিকে চলে যাবে। এটা তো এইভাবে আসতো আর এটা গেছে এইভাবে, তাহলে কিছুটা নিচের দিকে নেমে গেছে, এটাকে আমরা বলবো পার্শ্ব সরণ, ঠিক আছে। তার মানে সমান্তরাল ফলকের ভেতর দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটবে না ঠিকই, কিন্তু আলোক রশ্মির পার্শ্ব সরণ ঘটবে। তাহলে সেই পার্শ্ব সরণের মানটা এবারে কিন্তু আমরা বের করব, ঠিক আছে। তাহলে আমি সরে যাচ্ছি, একবার স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা পার্শ্ব সরণের মানটা কিন্তু বের করব। দেখো এরপরে আমরা চলে আসছি আমাদের এই যে সমান্তরাল ফলকের ভেতর দিয়ে আলোর প্রতিসরণ, এক্ষেত্রে আলোক রশ্মির কতটা পার্শ্ব সরণ ঘটছে সেটা এবারে আমরা বের করব। দেখো পার্শ্ব সরণ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি বের করব, পার্শ্ব সরণ, ঠিক আছে। দেখ এটা আমি লিখে ফেলছি পার্শ্ব সরণ, ঠিক আছে, পার্শ্ব সরণ আমরা বের করতে চাইছি। দেখো পার্শ্ব সরণ যদি আমি বের করতে চাই, দেখো রশ্মিটার পার্শ্ব সরণ আদৌ কতটা ঘটেছে। দেখো রশ্মিটা যদি ফলকটা না থাকতো তাহলে এই এ ও পথ বরাবর সোজা বেরিয়ে আসতো, তাহলে রশ্মিটার সরণ কতটা ঘটতে সেটা যদি আমি বের করতে চাই তাহলে এই রশ্মিটাকে তুমি আগের দিকে এইভাবে বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এইভাবে রশ্মিটা এইভাবে চলে যেত, তাই তো। পার্শ্ব সরণ আমি কীভাবে বের করব না, এর ওপরে একটা অভিলম্ব অঙ্কন করে এইভাবে অভিলম্ব অঙ্কন করলাম, তার মানে রশ্মিটার পার্শ্ব সরণ ঘটেছে, এটা আমি বি বিন্দু দিয়ে মনে করি, এটা মনে করে আমি টি বিন্দু মনে করলাম, তাহলে বিটি বরাবর কী হয়েছে, এই দূরত্বটা কী হয়েছে নিচের দিকে নেমে গেছে, তাহলে এটাই কিন্তু বস্তুটার পার্শ্ব সরণ ঘটেছে, তাই তো, এটাই কি ঘটেছে বস্তুটার পার্শ্ব সরণ ঘটেছে। তাহলে এবারে আমার উদ্দেশ্য হচ্ছে এই বিটি এর মানটা বের করা। কীভাবে বের করব, দেখো আমি যদি এখানে বলি যে ছোট্ট একটা ত্রিভুজ ধরো, কোন ত্রিভুজটা না ও টিবি, মানে এই যে ত্রিভুজটা ও টিবি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজটা, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ও টিবি এর এবার ধরে নিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ও টিবি, ঠিক আছে। তাহলে মনে করো আমি ধরলাম
ত্রিভুজ ও টি বি, ত্রিভুজ ও টি বি থেকে আমি কি পাচ্ছি দেখো, ত্রিভুজ ও টি বি থেকে আমি পাবো কি না দেখো, ও টি বি এর এই যে কোণটা, এইটা আমি কি বলছি, এটা অভিলম্ব, তাই তো, এটা কি অভিলম্ব, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি না, এই কোণটা 90 ডিগ্রি, তাই তো। তাহলে ত্রিভুজ ও টি বি এর আমি ধরছি সাইন, সাইন কোণটা না টি ও আর হচ্ছে বি কোণ, কত টি ও বি কোণ, তাহলে সাইন কোণ টি ও বি সমান দেখো সাইন থিটা, সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এক্ষেত্রে লম্ব কোণটা দেখো, আমি এই কোণটার মান ধরছি, তার মানে লম্ব কোণটা হবে টিবি, ঠিক আছে, লম্ব কোণটা হবে টিবি। তাহলে টিবি বাই অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে আমার ও আর হচ্ছে আর, ঠিক আছে, সরি ও আর বি, অতিভুজ কোণটা ও বি, ঠিক আছে। তাহলে টিবি বাই কত হয়ে গেল, ও বি, ঠিক আছে। তাহলে সাইন কোণ টি ও বি সমান কত হয়ে গেল, টিবি বাই ও বি, বোঝা গেল। এবার দেখো আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে বিটি বের করানো বা টিবি বের করানো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো, টিবি সমান সাইন কোণ টি ও বি গুণিত কত, ও বি, ঠিক আছে। তাহলে ও বি গুণিত কত হবে, সরি ও বি গুণিত কত হবে, সাইন কোণ টি ও বি, ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। এবারে দেখো, এবারে কোন ত্রিভুজটা ধরছি, এবারে আমি ত্রিভুজটা ধরবো ও বি আর, এই যে ত্রিভুজটা ও বি আর, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ও বি আর থেকে আমি কি পাচ্ছি না, ও বি আর থেকে আমি বের করব দেখো কস আর ওয়ান, কি লিখছি, কস আর ওয়ান, কস আর, কস কোণ হচ্ছে আর ওয়ান, ঠিক আছে, কস আর ওয়ান সমান দেখো, কস আর ওয়ান মানে এই যে কোণটা আমি ধরেছি, এটা কি লম্ব, এখানে কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে ভূমি, সরি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তাহলে কস, কস থিটা সমান কি হয়, ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে ভূমি কোণটা ও আর, ভূমি কোণটা ও আর, ঠিক আছে। তাহলে ভূমি কত হয়ে গেল, ও আর ডিভাইডেড বাই অতিভুজ কোণটা না, অতিভুজ হচ্ছে তোমার ও বি, অতিভুজ কোণটা ও বি, ঠিক আছে। তাহলে অতিভুজ কত লিখে ফেললাম, ও বি, ঠিক আছে। এখান থেকে দেখো আমি ও বি সমান কি পাবো, দেখো ও বি সমান আমি পাচ্ছি ও আর বাই কস আর ওয়ান, তাই তো, কত পাচ্ছি, ও আর বাই হচ্ছে কস আর ওয়ান, কত পেলাম, ও বি বাই কস আর ওয়ান, ঠিক আছে। এ পর্যন্ত দেখো বুঝতে পেরেছো কিনা, তারপরে আমরা পরের এতে চলে আসছি। এবারে দেখো, তাহলে এ পর্যন্ত হয়ে গেল ও বি ইজিক্যাল টু ও আর বাই কস আর ওয়ান। এবারে আমি মনে করছি যে এই যে পাতটা আছে, এই পাতটার বেধ কত, টি, কত মনে করলাম, টি, অর্থাৎ পাতটা চওড়া কত বা মোটাটা থিকনেসটা কত, টি। তাহলে ও আর এর মান কত হয়ে যাবে, টি হয়ে যাবে। তাহলে টি বাই কত লিখে ফেললাম, কস আর ওয়ান, ঠিক আছে, টি বাই কত, কস আর ওয়ান। এবারে দেখো এই যে 1 নম্বর সমীকরণটা বা এই ফার্স্ট যে সমীকরণটা, এখানটায় তুমি ওবির মানটা বসিয়ে দাও। তাহলে দেখো টিবি সমান কত ছিল, ওবি ইন্টু সাইন কোণ টি ওবি। তাহলে ওবির মান কত না, টি বাই কস আর ওয়ান বসিয়ে দাও, টি বাই কস আর ওয়ান গুণিতক দেখো কত আছে, সাইন টি ওবি। তাহলে সাইন দেখো টি ও বি মানে কোন কোনটা, টি ও বি মানে এই কোণটা কত জিজ্ঞেস করছে, এই কোণটা কত, দেখো এই কোণটা পুরোটা যদি আই ওয়ান হয়, এই পুরোটা কত আই ওয়ান, সেখান থেকে আর ওয়ানটা বাদ, তাহলে আই ওয়ান মাইনাস আর ওয়ান, তাহলে সাইন আই ওয়ান মাইনাস কত লিখে ফেললাম, আর ওয়ান, ঠিক আছে। এ পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে। এইবারে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, টিটাকে তুমি বাইরে রেখে দাও, ঠিক আছে। ভেতরে থাকলে কত থাকবে, সাইন, ভেতরে থাকবে সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান ডিভাইডেড বাই কস আর ওয়ান, ঠিক আছে, কস আর ওয়ান, বোঝা গেল। সমান দেখো টি বাইরে থাকলো। এবারে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ফর্মুলাটা ফেলো। তাহলে কত হবে, সাইন আই ওয়ান ইন্টু কস আর ওয়ান মাইনাস কস আই ওয়ান ইন্টু সাইন আর ওয়ান ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হবে কস আর ওয়ান, ঠিক আছে, বোঝা গেল। সমান দেখো টি থাকলো, দেখো ভাগ আছে মানে কি, এর সঙ্গেও ভাগ আছে, এর সঙ্গেও ভাগ আছে, তাই তো। দেখো কস আর ওয়ান কাটবে, শুধুমাত্র কি থাকবে, সাইন আই ওয়ান থাকলো, মাইনাস দেখো এখানে কোনো কিছুই কাটবে না, যা আছে লিখে গেল কস আই ওয়ান ইন্টু সাইন আর ওয়ান ডিভাইডেড বাই কস আর ওয়ান, বোঝা গেছে এ পর্যন্ত আশা করি, ঠিক আছে। নেক্সট দেখো আমরা চলে আসছি, যদি আমি মনে করি যে এখানে প্রতিসরাঙ্ক মিউ কাজ করছে, তাহলে মিউ সমান আমি কি পাবো, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, ঠিক আছে। তাহলে মিউ সমান আমি লিখতে পারি সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, ঠিক আছে, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান।
বোঝা গেল মিউ সমান কত সাইন i1 বাই সাইন r1, ঠিক আছে। এখান থেকে দেখো আমি লিখতে পারবো, দেখো সাইন i1 বা সাইন r1 এর মানটা বের করে দাও, সুবিধা হবে। সাইন r1 সমান, দেখো r1টা এখানে চলে এলো, মিউটা ওর জায়গায় চলে আসবে, কত হবে সাইন i1 বাই হচ্ছে মিউ, কত হয়ে গেল সাইন i1 বাই মিউ, ঠিক আছে। এবারে দেখো আমরা জানি যে কি হয়, যে সাইন স্কোয়ার r1 প্লাস কস স্কোয়ার r1 সমান 1 হয়, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। এখান থেকে দেখো আমি লিখতে পারি যে কস r1 সমান কত হবে, দেখো 1 প্লাসটা পরে গেলে মাইনাস সাইন স্কোয়ার r1, তার আবার কি হয়ে যাবে রুট ওভার, তাই তো, সমান দেখো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার r1 এর মান কত না সাইন স্কোয়ার i1 বাই কত হবে মিউ স্কোয়ার, তার উপরে লিখে ফেললাম সাইন স্কোয়ার i1 বাই কত না মিউ স্কোয়ার, বাই কত হয়ে গেল মিউ স্কোয়ার। এখান থেকে দেখো আমি লিখতে পারি রুট ওভার মিউ স্কোয়ার, নিচে লসাগু হয়ে গেল, তাহলে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1, ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেল। এবারে দেখো এখানে চলে আসো, টি লিখলাম, ব্র্যাকেটের মধ্যে কত আছে সাইন i1 আছে, লিখে ফেললাম, মাইনাস দেখো কস i1 আছে, ঠিক আছে, লিখে ফেলো কস i1, তারপরে কত আছে সাইন r1, ঠিক আছে, লিখে ফেলো সাইন r1 ডিভাইডেড বাই দেখো কস r1 আছে, কস r1 এর ভ্যালু দেখো কত বেরিয়েছিল রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1 বাই মিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমি রুট ওভারটা যদি তুলে দিই, এখানে মিউ স্কোয়ারটা কি হয়ে যাবে মিউ হয়ে যাবে, তাহলে দেখো ওই মিউটা ঘুরে আবার কোথায় চলে গেল, উপরে চলে গেল মিউ, নিচে কে পড়ে থাকলো না রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1, ঠিক আছে। আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। নেক্সট দেখো টি, এখানে কত আছে সাইন i1, লিখে ফেলো, মাইনাস দেখো কি আছে কস i1 ইন্টু সাইন r1, ঠিক আছে। দেখো কস i1টাকে আমি লিখে ফেললাম কস i1, সাইন r1 সমান আমি কি পেয়েছিলাম সাইন i1 বাই মিউ, সেটা আমি লিখে ফেলি, তাহলে কত হবে কস সাইন r1 সমান না সাইন i1 বাই কত মিউ, গুণিত কত আছে মিউ একটা আছে, উপরে বসিয়ে দাও, নিচে কত আছে রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1, ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখো মিউ মিউ কি হবে ক্যান্সেল আউট হয়ে গেল। এবারে দেখো এটা সমান কত বেরোচ্ছে, দেখো এটা সমান বেরোচ্ছে, দেখো টি তো আছে, টি থাকলো, সাইন i1 দু জায়গায় আছে, ওকে বাইরে বের করে দাও, তাহলে টি ইন্টু কত হয়ে গেল সাইন i1, ব্র্যাকেটের ভেতরে এখানে সাইন i1 চলে গেছে, তার মানে 1 পড়ে আছে, তাহলে 1 মাইনাস কে পড়ে থাকলো সাইন i1 চলে গেছে, শুধুমাত্র কস i1 আছে, তাহলে কস i1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1, তাহলে মিউ স্কোয়ার মাইনাস কত হয়ে গেল সাইন স্কোয়ার i1, ঠিক আছে। এইটা তোমার বেরিয়ে গেল কি না পার্শ্বচ্যুতি, এটা কি বেরিয়ে গেল পার্শ্বচ্যুতি, ঠিক আছে। এটা হচ্ছে y সমান y ধরে নিতে পারো তুমি এটাকে পার্শ্বচ্যুতিটাকে, ঠিক আছে, পার্শ্বচ্যুতি আমি কি ধরলাম y ধরলাম, ঠিক আছে, মানে টিভির মানটা আমি ধরে নিয়েছি y, পার্শ্বচ্যুতি, তাহলে কত ঘটলো না টি সাইন i1 ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কস i1 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1। এখান থেকে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এই পার্শ্ব সরণটা তিনটে বিষয়ের উপর নির্ভর করবে, কটা বিষয়ের উপরে তিনটে বিষয়ের উপরে, একটা কি একটা হচ্ছে তোমার টি মানে কি ছিল ওই কাঁচের ফলকটার বেদ, ওই বেদের ওপরে কিন্তু তোমার পার্শ্ব সরণটা নির্ভর করবে, বেদের মান যত বেশি হবে বা কাঁচের বেদটা কাঁচটা যত মোটা হবে সেক্ষেত্রে রশ্মির পার্শ্ব সরণ তত বেশি ঘটবে। আর জিনিস খেয়াল করো i1 অর্থাৎ এই যে আপতন কোণের উপরে নির্ভর করবে, আর 3 নম্বর যেটার উপরে নির্ভর করবে সেটা হচ্ছে মিউ অর্থাৎ প্রতিসরাঙ্কের উপরে, এর প্রতিসরাঙ্কের উপর, দুটো মাধ্যমের প্রতিসরাঙ্কের উপরে কিন্তু নির্ভর করবে, ঠিক আছে, অর্থাৎ গ্লাসের বা কাঁচের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করবে। তাহলে পার্শ্ব সরণের মান বেরিয়ে গেল। দেখো আরেকবার মনে করে দিই কি করলাম আমরা, সমান্তরাল ফলকের ভেতর দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির কোনো প্রকার চ্যুতি ঘটবে না, সেটা এর আগে আমরা প্রমাণ করলাম, কিন্তু আলোক রশ্মির কি পার্শ্ব সরণ ঘটবে, সেই পার্শ্ব সরণের মানটা কত হবে y সমান টি সাইন i1 ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কস i1 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস
সাইন স্কোয়ার I1। সেখান থেকে আমরা বুঝতে পারলাম এই পার্শ্বসরণের মানটা তিনটে বিষয়ের উপর নির্ভর করবে। 1 নম্বর হচ্ছে কাঁচের বেধ বা কাঁচটা কতটা চওড়া তার উপর নির্ভর করবে। 2 নম্বর হচ্ছে আমার আপতন কোণের মানের উপর নির্ভর করবে। আর 3 নম্বর হচ্ছে এই যে কাঁচের যে প্রতিসরাঙ্ক তার উপরে কিন্তু নির্ভর করবে। ঠিক আছে, তো মোটামুটি আজকের ক্লাসে আমরা এতটুকুই রাখছি। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো টাটা।